হ্যালো এভরিওয়ান, আমি শোভনা। ওয়েলকাম টু মাই চ্যানেল কমার্স কগনিশন। এই ভিডিওতেও আজকে আলোচনা হতে চলেছে এইচএস অ্যাকাউন্টেন্সির কোয়েশ্চেন অ্যান্সার, যেখানে আজকে এসএকিউর পার্ট 3। আগের দুটো পার্ট অলরেডি আপলোডেড আছে এবং এমসিকিউর ওপরও অনেকগুলো সিরিজ আপলোড হয়ে গেছে। তো যারা যারা মিস করে গিয়েছো দেখোনি এখনও অবধি, তারা সেগুলো দেখে নিতে পারবে এই চ্যানেলের প্লেলিস্ট থেকে। তো আজকের সেশনে থাকছে এসএকিউ, যেটা হচ্ছে পার্ট 3, যেটাও তোমাদের হচ্ছে টেস্ট পেপারের সাজেশনস থেকে নেওয়া। চলো তাহলে স্টার্ট করে দিই আজকের সেশনের এসএকিউ। প্রথম কোয়েশ্চেন আছে, মালিকানা অনুপাত বলতে কি বোঝো? হোয়াট ডু ইউ মিন বাই প্রপাইটারি রেশিও? তো প্রপাইটারি রেশিও হচ্ছে যেখানে হচ্ছে প্রপাইটার বা শেয়ার হোল্ডারের টোটাল ফান্ডের সাথে আমরা হচ্ছে বিজনেসের টোটাল অ্যাসেটের আমরা হচ্ছে অনুপাত বিশ্লেষণ করে থাকি। তো সংজ্ঞাতে কি বলা যাবে? মালিক বা শেয়ার গ্রহীতাদের তহবিলের সঙ্গে মোট সম্পত্তির যে অনুপাত তাকে বলে মালিকানা অনুপাত। এই অনুপাতটি শতকরা হারে প্রকাশ করা হয়। আর কি মনে রাখতে হবে, এখানে হচ্ছে শতকরা যে ভাগটা সেটা কখনোই 100%-এর বেশি হবে না। কেন হবে না? তার কারণ শেয়ার হোল্ডাররা যেটা ইনভেস্ট করছে বা প্রপাইটাররা যেটা ইনভেস্ট করছে সেটা হোল 100%-এর বেশি হবে না। নেক্সট কোয়েশ্চেন, তরলতা বা ঋণ শোধ যোগ্যতা অনুপাত বা সচ্ছলতার অনুপাতের একটি উদাহরণ দাও। গিভ এক্সাম্পল অফ সলভেন্সি রেশিও। তো বাংলায় অনেকগুলো টার্ম ইউজ হতে পারে, সেজন্য সবকটাই দেওয়া আছে, তরলতা অনুপাত হোক বা ঋণ শোধ যোগ্যতা অনুপাত বা সচ্ছলতার অনুপাত। তো দেখো এই ক্ষেত্রে শুধুমাত্র উদাহরণ চাওয়া হয়েছে, তবু আমি এক লাইনে একটা সংজ্ঞা দিয়েছি। এটা অপশনাল দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু আমার মনে হয় যে যদি এক লাইনে তোমরা সংজ্ঞাটা বলে তারপর উদাহরণটা দাও সেটা বেটার হবে। তাহলে কি আছে, ঋণ শোধ যোগ্যতা অনুপাত আমরা কাকে বলবো? প্রতিষ্ঠানের ঋণ শোধ ক্ষমতা জানার জন্য এই ধরনের অনুপাত ব্যবহার করা হয়। বা আমরা যদি সংজ্ঞা চাওয়া হতো তাহলে আমরা কি বলবো? প্রতিষ্ঠানের ঋণ শোধ ক্ষমতা যাচাই করবার জন্য যে অনুপাত আমরা ব্যবহার করি তাকে আমরা বলছি সচ্ছলতার অনুপাত। উদাহরণে কি আসবে? চলতি অনুপাত, তরল বা দ্রুত অনুপাত, দেনাদারের আবর্তন, পাওনাদারের আবর্তন। নেক্সট, উদ্বর্তপত্র অনুপাতের একটি উদাহরণ দাও। গিভ ওয়ান এক্সাম্পল অফ ব্যালেন্স শিট রেশিওস। তো এখানে আমি একটা জায়গায় অনেকগুলো বেশি দিয়ে রেখেছি, যে যাতে তোমাদের হচ্ছে একটু পড়লে রিভিশনটা হয়ে থাকে, বা যদি এমসিকিউর ক্ষেত্রে থাকে তাহলে যদি তোমরা উত্তর দিতে পারো সেই জন্য দিয়েছি। এতগুলো না দিলেও হবে, একটা বা দুটো উদাহরণ দিলেই হবে, তো যেহেতু ওয়ান এক্সাম্পল বলা আছে। আর একই সাথে সাথে আরেকটা কোয়েশ্চেনও প্রিপেয়ার হয়ে যাবে, যে ব্যালেন্স শিট রেশিওস বলতে আমরা কি বুঝি তার সংজ্ঞাটাও এখানে দিয়ে দিয়েছি। তো কি আছে, কোনো অনুপাত নির্ণয়ে ব্যবহৃত দুটি উপাদান বা সংখ্যায় যদি উদ্বর্তপত্র থেকে নেওয়া হয়, মানে ব্যালেন্স শিট থেকে নেওয়া হয়, তাহলে সেই ধরনের অনুপাতকে আমরা বলবো উদ্বর্তপত্র বিষয়ক অনুপাত বা ব্যালেন্স শিট রেশিওস। উদাহরণ কি আছে? দেনা মালিকানা অনুপাত, চলতি অনুপাত, মূলধন গিয়ারিং অনুপাত, সম্পত্তি মালিকানা অনুপাত। নেক্সট কোয়েশ্চেন, মজুদ আবর্তনের অনুপাত নির্ণয়ের সূত্রটি লেখো। রাইট দ্য ফর্মুলা অফ স্টক টার্নওভার রেশিও অর স্টক ভেলোসিটি। তো এটা হচ্ছে, দেখো এর সাথে সাথে আরেকটা উত্তরও আমি দিয়েছি, যেটা হচ্ছে যে কেন হচ্ছে এই যে অনুপাতটা আমরা কেন তৈরি করি বা কেন বিজনেসে দেখা হয়। তো কি আছে, মজুদ আবর্তনের অনুপাত হচ্ছে কি দেখা হয় তাতে? প্রতিষ্ঠানের গড় মজুদ পণ্য গড়ে কতবার আবর্তিত হচ্ছে, অর্থাৎ একটা বছরে কতবার হচ্ছে মজুদ পণ্যটা আবর্তিত হচ্ছে সেটা দেখা হয় এই অনুপাতের মাধ্যমে। এই অনুপাত যত বেশি হবে সেটা কি বোঝাবে? বোঝাবে হচ্ছে পণ্য কত তাড়াতাড়ি বিক্রি হচ্ছে বা একটা বছরে কতবার তার রোটেশন হচ্ছে। ঠিক আছে, এগুলো কিন্তু এমসিকিউর ক্ষেত্রেও এইভাবে কোয়েশ্চেন থাকে, যে স্টক টার্নওভার রেশিওর মাধ্যমে তোমরা কি জানতে পারো, তার ধরো অপশন দেওয়া থাকলো, তাহলে সেখানে উত্তরটা হবে কিন্তু যে পণ্য কত তাড়াতাড়ি বিক্রয়ে রূপান্তরিত হতে থাকছে সেটা জানা যায়। স্টক টার্নওভার রেশিওর যেটা আসলে চাওয়া হয়েছে সেটা হচ্ছে ফর্মুলা কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ স্টক। নেক্সট, নগদ ও নগদের সমতুল্য বলতে কি বোঝো? হোয়াট ডু ইউ মিন বাই ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট? ক্যাশ তোমরা সবাই জানো, যেটা হচ্ছে আমাদের বুকসে, যেটা আমাদের হাতে থাকা নগদ অর্থ, এবং যেটা হচ্ছে আমার ব্যাংকে থাকা স্বল্পকালীন জমা, নর্মাল ব্যাংকের যে ডিপোজিট, সেইগুলো হচ্ছে আমাদের কি বলা হয়? নগদ বা ক্যাশ আমরা বলি। এবার ক্যাশ ইকুইভ্যালেন্ট আমরা কাকে বলি? ক্যাশ ইকুইভ্যালেন্ট হচ্ছে এমন কিছু সম্পত্তি যেগুলোকে আমরা খুব কম সময়ে এবং খুব সহজেই হচ্ছে কিন্তু আমরা নগদ অর্থে রূপান্তর করতে পারবো। সেগুলোর মধ্যে আসে হচ্ছে ধরো কমার্শিয়াল পেপার হতে পারে, আমাদের হচ্ছে মানি মার্কেট ফান্ড হতে পারে, কমার্শিয়াল পেপার হতে পারে, যেটার এক্সাম্পল এখানে দিয়েছি। এখানে শুধুমাত্র ডেফিনেশন চেয়েছে, আমি এক্সাম্পলগুলোও দিয়েছি শুধুমাত্র তোমাদের বোঝার জন্য। তাহলে কি বলা হচ্ছে, যে হাতে থাকা নগদ অর্থ ও ব্যাংকে থাকা স্বল্পকালীন জমার সমন্বয়ে গঠিত তহবিলকে আমরা বলছি নগদ বা ক্যাশ। আর নগদ সমতুল্য বলতে বোঝায় স্বল্পমেয়াদী এবং উচ্চ তরলযুক্ত লগ্নিপত্রকে, যেগুলি মূল্যের ক্ষতি না করে খুব সহজে সামান্য খরচের বিনিময়ে নগদ অর্থে রূপান্তর করা যায়। নেক্সট কোয়েশ্চেন, নগদ প্রবাহ বিবরণী কি? হোয়াট ইজ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট?
তো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কি? নগদ প্রবাহ বিবরণী হলো এমন একটি যুক্তি নির্ভর বিবরণী যেখানে একটি নির্দিষ্ট হিসাবকালে প্রতিষ্ঠানের নগদ অর্থ প্রাপ্তির উৎস এবং নির্গমের উৎসগুলোকে বা ক্ষেত্রগুলোকে সুস্পষ্টভাবে দেখিয়ে আর্থিক অবস্থার পরিবর্তনগুলোকে বিশ্লেষণ করা হয়। যেখানে তোমরা জানো তিনটে পার্ট আমাদের থাকে, যেটা হচ্ছে আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এবং ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এই 3 ধরনের অ্যাক্টিভিটিসের মাধ্যমে একটি নির্দিষ্ট হিসাবকালে যে পরিমাণ টাকা বিজনেসে আসছে বা চলে যাচ্ছে সেই হেডগুলো আইডেন্টিফাই করে এবং ক্লাসিফাই করা হয়, সেটা হচ্ছে আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। নেক্সট, নগদ প্রবাহ বিবরণীকে কালান্তিক বিবরণী বলা হয় কেন? ওয়াই ইজ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কল্ড পিরিয়ডিক্যাল স্টেটমেন্ট? পিরিয়ডিক্যাল স্টেটমেন্ট আমরা কাদেরকে বলবো? যেগুলো একটা নির্দিষ্ট হিসাবকালের শেষে তৈরি করা হয়। যেহেতু নগদ প্রবাহ বিবরণীও ঠিক তাই, সেই জন্যই আমরা বলছি। তাহলে কি আছে? নগদ প্রবাহ বিবরণী একটি কালান্তিক বিবরণী, কারণ এটি একটি নির্দিষ্ট সময় বা বছরের শেষে তৈরি করা হয় এবং এর যে ব্যালেন্সগুলো নিয়ে আমরা কাজ করি সেখানে আমরা 2 বছরের ব্যালেন্স শিটের ফিগারগুলোকে নিয়ে হচ্ছে তাদের মধ্যে কতটা কি চেঞ্জেস হয়েছে সেটা কিন্তু আমরা এখানে বিশ্লেষণ করি, সেই কারণে বলা হচ্ছে এটাকে কালান্তিক বিবরণী। নেক্সট কোয়েশ্চেন, নগদ প্রবাহ বিবরণীর কার্যনির্বাহ সংক্রান্ত কার্যকলাপের একটি উদাহরণ দাও। তো এখানে শুধুমাত্র উদাহরণই চাওয়া হয়েছে, তো আমরা এখানে হচ্ছে কিন্তু সংজ্ঞা প্লাস উদাহরণ দুটোই দিয়ে দিয়েছি। কোনো কারণে যদি সংজ্ঞা আসে যাতে সেটাও লিখতে পারো। কার্যনির্বাহ সংক্রান্ত কার্যকলাপের মধ্যে আমাদের কি কি আসবে? যেগুলো হচ্ছে বিনিয়োগ সংক্রান্ত বা অর্থ সংস্থান সংক্রান্ত কার্যকলাপ নয়। এই দুটো ছাড়া হচ্ছে যে সমস্ত কার্যকলাপ প্রতিষ্ঠানের আয় সৃষ্টির জন্য হচ্ছে কার্যকলাপগুলো গণ্য হয় সেইগুলোকে আমরা বলছি অপারেটিং অ্যাক্টিভিটিস। তো এর মধ্যে কি কি আছে? সত্ত্ব ভাড়া, ফি, দস্তুরি প্রভৃতি মুনাফা জাতীয় নগদ প্রাপ্তি, সেবা বা পণ্য সরবরাহের জন্য সরবরাহকারীদের অর্থ প্রদান। নগদ প্রবাহ বিবরণী কোন আর্থিক মান অনুসারে প্রস্তুত করা হয়? অ্যাকর্ডিং টু হুইচ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড দ্য ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইজ প্রিপেয়ার্ড অ্যাজ পার AS 3? এটা MCQ-তে আলোচনা করা হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, মোট লাভ অনুপাত কি? হোয়াট ইজ গ্রস প্রফিট রেশিও? তো রেশিও সংজ্ঞাগুলোর ক্ষেত্রে কিন্তু রেশিওটা যদি তোমাদের কিভাবে ক্যালকুলেট হয় যদি ফর্মুলাটা মনে থাকে তাহলে দেখবে সংজ্ঞাটাও দিতে পারছো। তাহলে গ্রস প্রফিট রেশিওর ক্ষেত্রে আমাদের কি কি ফিগার থাকে? গ্রস প্রফিট এবং সেলসের। তাহলে কি আছে? মোট লাভকে নিট পণ্য বিক্রয় দিয়ে ভাগ করলে যে অনুপাত পাওয়া যায় তাকে বলে মোট লাভ অনুপাত। তাহলে কি বলা হচ্ছে? মোট লাভকে, অর্থাৎ গ্রস প্রফিট ডিভাইডেড বাই নেট সেলস, সেটাই হচ্ছে আমাদের গ্রস প্রফিট রেশিও ইন্টু 100। এই অনুপাত থেকে টাকা প্রতি পণ্য বিক্রয় পিছু স্থূল লাভ, মানে যেটাকে গ্রস প্রফিট বা মোট লাভ বলা হচ্ছে, কত সেই বিষয়ে ধারণা পাওয়া যায়। নেক্সট, স্থির মূলধন ও পরিবর্তনশীল মূলধনের মধ্যে একটি পার্থক্য লেখো। রাইট ওয়ান ডিফারেন্স বিটুইন ফিক্সড ক্যাপিটাল অ্যান্ড ফ্ল্যাকচুয়েটিং ক্যাপিটাল মেথড। তো এই দুটোর মধ্যে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বা পার্থক্য সেটা হচ্ছে, প্রথম তো তোমরা একটা জানোই যে স্থির মূলধন পদ্ধতিতে আমরা কি করি, যেখানে ক্যাপিটাল অ্যাকাউন্টটা ফিক্স থাকে এবং তার সাথে আমরা একটা কারেন্ট অ্যাকাউন্ট প্রিপেয়ার করি এবং এর সাথে সাথে একটা ড্রয়িংস অ্যাকাউন্ট। আর যেটা ফ্ল্যাকচুয়েটিং ক্যাপিটাল মেথড আছে সেখানে আলাদাভাবে ক্যাপিটাল অ্যাকাউন্টটা মেনটেন হয় না, সেটা একটা পার্থক্য। আর একটা জিনিস যেটা আমরা বলবো সেটা হচ্ছে স্থির মূলধন হিসাবের ক্ষেত্রে আমাদের যেটা ক্যাপিটালের ফিগার সেটা হচ্ছে সবসময় অপরিবর্তিত থাকে এবং কিছু এক্সেপশনাল আছে, সেইটা বাদে ম্যাক্সিমাম সময় কিন্তু সেটা অপরিবর্তিতই থাকে। আর ফ্ল্যাকচুয়েটিং ক্যাপিটাল মেথডের ক্ষেত্রে কিন্তু এই ক্যাপিটালের ফিগার বারবার চেঞ্জ হতে পারে মূলধনের যে পরিমাণ। তাহলে কি বলা হচ্ছে? স্থির মূলধন হিসাবের ক্ষেত্রে নিয়োজিত মূলধনের অঙ্ক সাধারণত অপরিবর্তিত থাকে। বিভিন্ন অংশীদার কর্তৃক নিয়োজিত মূলধনের অঙ্ক এই জাতীয় হিসাব খাতে সর্বদাই পরিবর্তনশীল। এটা হচ্ছে পরিবর্তনশীল মূলধন হিসাব খাতের জন্য বলা হচ্ছে, সেকেন্ড যেটা বলা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, দুটি পরিস্থিতির নাম লেখো যখন স্থির মূলধন পরিবর্তিত হয়। আমরা কি বললাম আগের কোয়েশ্চেনে যে স্থির মূলধন হিসাব খাতে আমাদের মূলধন সবসময় অপরিবর্তিত। আবার বলা হচ্ছে এরকম দুটো এক্সাম্পল দিতে যেখানে হচ্ছে স্থির মূলধনটা পরিবর্তিত হতে পারে। কখন হবে? যখন হচ্ছে পার্মানেন্টলি হচ্ছে যে ক্যাপিটালটা ইনভেস্টেড ছিল সেই ক্যাপিটালের একটা অংশ তুলে নেওয়া হয়, অথবা নতুন করে সেই পার্টনার যদি হচ্ছে ক্যাপিটাল ইন্ট্রোডিউস করে। এই দুটো ক্ষেত্রে হচ্ছে কিন্তু আমাদের স্থির মূলধন হিসাবের ক্ষেত্রেও মূলধনের অংশ পরিবর্তিত হতে পারে। নেক্সট, সুনামের মূল্যায়নের সময় ভারযুক্ত গড় মুনাফা পদ্ধতি কখন ব্যবহৃত হয়? When weighted average profit is used while valuation of goodwill. এটা ব্যবহার করা হবে যখন হচ্ছে প্রত্যেক বছর মুনাফার যে পার্সেন্টেজ সেটাতে খুব হিউজ ডিফারেন্স থাকে। তাহলে কি বলছো? যদি একটি কোম্পানির মুনাফা বছরের পর বছর ধরে বাড়তে থাকে বা কমতে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ভারযুক্ত গড় মুনাফা পদ্ধতি ব্যবহার করতে হবে। নেক্সট এবং এই সেশনের লাস্ট কোয়েশ্চেন, সুনাম কত প্রকারের হয়? ইন হোয়াট ক্যাটাগরিজ ইজ গুডউইল ক্লাসিফাইড?
তো সাধারণত গুডউইল বা সুনাম হচ্ছে জানোই তোমরা যে দুভাবে হচ্ছে আমরা সুনাম ক্যালকুলেশনে নিই বা আমরা জেনে থাকি দু ধরনের সুনাম। সেটা হচ্ছে একটা পারচেসড গুডউইল থাকে আর একটা ইনহেরেন্ট থাকে, অর্থাৎ ক্রয় করা এবং অন্তর্নিহিত। এখানে শুধুমাত্র কত প্রকারের হয় এবং কি কি সেটাই জানতে চাওয়া হয়েছিল। তো আমি তার সাথে সাথে এখানে হচ্ছে ডেফিনেশনটাও দিয়ে দিচ্ছি, একবার বলে দিচ্ছি। তো পারচেসড গুডউইল কি আছে, comes around when a business concern is purchased for an amount above their fair value of the separable acquired net asset। যখন হচ্ছে বিজনেসের নেট অ্যাসেট যা ভ্যালুয়েশন থাকবে তার থেকে হচ্ছে বেশি দামে কোনো বিজনেস পারচেস করা হচ্ছে, সেটাকে আমরা বলছি পারচেসড গুডউইল। কারণ তার সুনাম থাকার জন্যই তার নেট অ্যাসেট ভ্যালুর থেকেও বেশি দামে সেই বিজনেসটা বিক্রি করা যাচ্ছে, সেটা হলো পারচেসড গুডউইল। আর ইনহেরেন্ট গুডউইল হচ্ছে অপোজিট অফ পারচেসড গুডউইল অ্যান্ড রিপ্রেজেন্ট দ্য ভ্যালু অফ আ বিজনেস মোর দ্যান দ্য ফেয়ার ভ্যালু অফ ইটস সেপারেবল নেট অ্যাসেট। দিস টাইপ অফ গুডউইল ইজ internally generated and arise over time due to reputation। এটা কিন্তু হচ্ছে ব্যবসাটা বিক্রির সময় নয়, এটা হচ্ছে ডে টু ডে বিজনেস অ্যাক্টিভিটিস চলার জন্য বা দীর্ঘদিন ধরে ব্যবসা চলার জন্য বিজনেস জেনারেলি যে গুডউইল বা রেপুটেশন আর্ন করে সেটাই হচ্ছে আমাদের ইনহেরেন্ট গুডউইল। সো স্টুডেন্টস, আজকের সেশনের জন্য এটুকুই। সবার সাথে দেখা হবে আবারও পরের ভিডিওতে। থ্যাংক ইউ।